আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনজন যে পলাতক মেজর জেনারেল, তাদের তিনজনকে ভারতের সেনা নির্বাসনে নেওয়া হয়েছে। তো এটা নিয়েও তো রিপোর্ট হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো না, সেগুলোও তো তাদের সরিয়ে নিয়ে। এটা তো অত্যন্ত লজ্জাজনক যে আহ, আহ, আমাদের যে মিলিটারি ট্রেনিং আমরা করেছি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, সেইখানে গ্রিনল্যান্ড অ্যান্ড ওল্ড প্ল্যান্ট বলা হতো। তো এই ওল্ড প্ল্যান্ট প্রোটেক্ট করা হতো ইন্ডিয়াকে। তো যারা ইন্ডিয়ান পটেনশিয়াল অ্যাগ্রেশনের বিরুদ্ধে, অ্যাডভার্সারির বিরুদ্ধে তথ্য কালেকশন করবে, এই ধরনের 1 ডজন এখন ইন্ডিয়াতে আছে। আপনি পৃথিবীর ইতিহাসে এটা পাবেন না যে একটা দেশের টপ ইন্টেলিজেন্সের সব পালিয়ে গেছে। হ্যাঁ, 1-2জন জেলে আছে, বাকি সব পালিয়ে গেছে। তো এইটা তো অত্যন্ত দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য ভয়াবহ দুঃসংবাদ। তো সেই জন্য তো উচিত ছিল যারা সার্ভিস থেকে পালিয়ে গেছে, জেনারেল আকবর, যে অ্যাকচুয়ালি এই যে গুম খুনের 90% মানে তার সময় হয়েছে, তাকে তো বিচার করা হচ্ছিল, তাকে ইন অ্যাবসেন্সিয়া বিচার করা উচিত ছিল। আমরা তো তার বিচার দেখতে পাচ্ছি না। পালায়ে গেলার বিচারটা, মানে তার যে গুম খুন সেইটার একটা বিচার চলছে আকবরের, কিন্তু সে যে এই যে এলপিআর এ থাকাকালীন পালিয়ে গেল সার্ভিস কন্ডিশনে, সেইটার তদন্ত হয়েছে বলে তো আমরা জানি না, এবং সেইটার আর্মির ভিতরে তার বিচার প্রক্রিয়া হয়েছে বলে তো আমরা জানি না। তো সেইখানে এই তাদেরকে এখন ওখানে জামাই আদরে রেখেছে, এবং ইন্ডিয়া তাদেরকে সৃষ্টি করেছিল, এন্ড ইন্ডিয়া তাদেরকে প্রোটেক্ট করছে। সেইটাই, এটা নিয়ে তো লিড নিউজ হয়েছে একটা পত্রিকায়। আমার দেশের লিড নিউজ হয়েছে, ওখানে আরো বিস্তারিত আলাপ আছে। তো তাদেরকে, তারা ইন্ডিয়ার পারপোজ সার্ভ করেছে, ইন্ডিয়া তাদেরকে প্রোটেক্ট করছে। ওখানে বসে তারা এখন প্ল্যান করবে, পরিকল্পনা করবে, শেখ হাসিনার সাথে নিয়মিত মিটিং করবে, এইগুলো তারা করতে থাকবে। এবং বিভিন্ন আলোচনা আসছে, আপনি দেখেন যে আমিও বলেছি যে এক তারেক সিদ্দিকীকে যদি বিচার করা যেত, বাংলাদেশের সাথে অনেক দেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, তারেক সিদ্দিকীকে ফেরত আনার কোনো কি প্রক্রিয়া বাংলাদেশ সরকার এখন পর্যন্ত গ্রহণ করছে? এক তারেক সিদ্দিকীকে বিচার করা গেলে 90% বিচার কমপ্লিট হতো, 90%। মাত্র 5-6 জন, এই তারেক সিদ্দিকী, এই জেনারেল আকবর, এই ভিতরে তো জেলে 2-1 জন আছে, আর যারা করছে তাদের। এখন এই 15 জনের কথা বলি, যে এই 15 জনের সবাইকে আমি চিনি না। আমি যে 3-4 জন 5 জন চিনি, আমি একদম নাম ধরেই বলি যে আমার ব্যক্তিগত নলেজে যেটা রয়েছে, মনে করেন জেনারেল শামস তাবরেজ, এই ডিজি পাইছিল। জেনারেল হামিদ ডিজি পাইছিল। ডাইরেক্টর ছিল আপনার এই যে শেখ সরোয়ার, মেজর জেনারেল, যে এখন জেলে আছে, সাব জেলে আছে। এরপর জেনারেল তৌহিদ, হ্যাঁ, একজন তো পালাই গেছে, জেনারেল কবির। আমি জানি না সে কেন পালিয়ে গেল, সে ওই 3 জনের একজন। সে নিশ্চয়ই কোনো অপরাধের সাথে জড়িত থাকতে পারে, যার জন্য পালিয়ে গেছে। তারপরে ব্রিগেডিয়ার মাহবুব এবং জেনারেল এই ব্রিগেডিয়ার জেনারেল তানবীর মাজার সিদ্দিক। মানে আমি ওইটা বলছি যে এই অফিসারদেরকে আমি পার্সোনালি তাদের কন্ডাক্ট সম্বন্ধে আমার ধারণা রয়েছে, যে ডিজিপাইতে যে ব্যাংক লুটের হেডকোয়ার্টার হয়েছিল সেটা তো বিভিন্ন পত্রিকায় বের এই ব্যাংক লুটের হেডকোয়ার্টার এবং গুমের যে এইটা যে গুমটুম করিয়েছে, গুম করে যে আয়না করে রেখেছে, এর 90% হয়েছে জেনারেল আকবরের সময়, 90%। এর ভিতরে এই অফিসার গুলো যারা আছে তারা তারপরে আসছে, এই বিশেষ করে মেজর জেনারেল সরওয়ার, তারপরে আপনার এই যে মাহবুব, তানবীর, জেনারেল তাবরেজ শামস হামিদ, এইটা আমার ব্যক্তিগত নলেজে আছে। মোহাম্মদ তৌহিদ আমার নলেজে আছে। তারা কাউকে পিক আপও করে নাই, কাউকে রিলিজ করার ক্ষমতা তাদের ছিল না। অপরদিকে এখন লেফটেন্যান্ট জেনারেল আজমি স্যার ভূতপূর্ব প্রমোশন পেয়েছে, এই 4-5 দিন আগে অর্ডার হয়েছে। উনি নিজে কমপ্লেন করেছে যে তাকে পিক আপ করার একজনকে শিখেছে মকসুরুল, সে কিন্তু সিটিআইবির অফিসার না। এই যে 3 জন ডাইরেক্টর ভিতরে আছে, তারা অনলি দে ওয়ার ডাইরেক্টর অফ সিটিআইবি ডাইরেক্টর ছিল, সেই জন্য কিন্তু তাদেরকে শাস্তির সম্মুখীন এই এখন জেলে আছে। সো
এই সে সিটিএর না। তারপরে ব্রিগেডিয়ার জেনারেল, আগে আমরা কর্নেল হাসিন বলতো, তারও প্রমোশন হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হাসিন স্যারও কিন্তু কমপ্লেন করছে যে তাকে পিক আপ করছে আরেকজনে, অন্য ডাইরেক্টরেটের। আমাকে নিয়ে 11 ঘন্টা গুম করে রাখছিল, সেও আইবির অন্য ডাইরেক্টরেট, সিটিআইবির না। এবং আমি জানি ওখানে অনেকে 7 বছর চাকরি করছে, আইবিতে চাকরি করছে। এই কর্নেল ব্রিগেডিয়ার হাসিনের আপনার পিক আপ করার সাথে জড়িত, সে হি ইজ ওয়ার্কিং ফ্রি। সাজেদ নামে একটা অফিসার ছিল, সে 7 বছর ওইখানে বসে সবকিছু এইগুলো করতো, মাহবুবারা গিনির ভাই। তো আপনি অরিজিনাল অপরাধীকে আপনি না এনে, বিচারে না এনে, যারা কাউকে পিক আপ করে নাই এবং কাউকে রিলিজ করারও এখতিয়ার তার ছিল না, কখনো ছিল না, তারা অপরাধ করে, তাদের অপরাধটা কোন লেভেলে হয়েছে? অত্যন্ত বটম লেভেলে হয়েছে, নিম্ন লেভেলে হয়েছে। তো যারা ব্যক্তিগতভাবে আমাদের নলেজে রয়েছে, আমাদের ভিকটিম হিসেবে আমরা বলছি, তারা কিভাবে, এই যে 15 লং কোর্সের মেজর জেনারেল সরোয়ার, যে আমাকে ধরে নিয়ে আটকায় রাখছিল, তাকে কেন সে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা সে কেন আসামি হলো না? তার মানে এখানে তদন্তে ভুল আছে। তাহলে আইসিটি এইটাকে আবার পুনঃ তদন্তের জন্য পাঠাতে পারে, সুমোটো তারা এই রুল ইস্যু করতে পারে, অথবা আবার গভর্নমেন্ট এটা ব্যবস্থা করতে পারে যে বিচারটা যেখানে হয়েছে এইখান থেকে স্টপ করে আপনি এটা কোর্ট মার্শালে পাঠান। তারা আর্মিতে বিচার হলে অন্তত একটা জিনিস হবে, যে অপরাধ করছে তার কিন্তু বিচার হবে। আর্মি আইনটা কেন 1952 একটা কিসের জন্য? পৃথিবীর এই আর্মির যে বিকজ অফ দ্য প্রফেশন, বিকজ অফ দ্য সেন্সিটিভিটি, এইটা আর্মি চাকরি সার্ভিস কন্ডিশনে অপরাধ করলে তাদের বিচারটা আর্মির কোর্ট মার্শালে হওয়া উচিত। এখন শেখ হাসিনা সব বিচার আপনার সিভিল এরিয়া করছে, এই উদাহরণটা অনেকে টানে। কেন করছে? কারণ শেখ হাসিনা ট্রেডিশনালি আর্মি হেটার, এন্টি আর্মি। তাহলে আর্মিকে প্রফেশনালি ডিমোরালাইজ করার জন্য সিভিল কোর্টে নিয়ে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হীনমন্যতা করা, তাদেরকে মরাল ডিমোরালাইজ করা, এটা কার এজেন্ডা? এটা তো আওয়ামী লীগের এজেন্ডা, এটা তো ইন্ডিয়ার এজেন্ডা। তো সেই এখন বর্তমান গণতান্ত্রিক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার সেই আওয়ামী লীগের এজেন্ডা অথবা ইন্ডিয়ার এজেন্ডা কেন পা দিবে? সেই জন্য তারা সার্ভিস কন্ডিশনে অপরাধ করে থাকলে তাদেরকে কোর্ট মার্শাল হবে, ওখানে কোর্ট মার্শাল হবে। এই যারা ঘুরে বেড়াচ্ছে, এই ব্রিগেডিয়ার জেনারেল সাজেদ 25 লং কোর্সের, আপনার এই 15 লং কোর্সের মেজর জেনারেল সরোয়ার, এবং আরো যারা এই তুলে আসছে, তাদেরকে বিচারের সম্মুখীন না করলে এই বিচার তো পরিপূর্ণ বিচার হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তারপর এই যে আপনার লেফটেন্যান্ট কর্নেল মকসরুল, আমার একবার জুনিয়র, হেন কোনো কাজ নাই, তারেক সিদ্দিকীকে খুশি করার জন্য হেন কোনো কাজ নাই যে করে নাই। শুনছে সে দুবাই, আপনি দুবাই থেকে তাকে ধরে আনেন না কেন? তাকে কেন ধরে আনা হচ্ছে না? আপনি কোনো স্টেপ নিয়েছেন সেটাও তো আমরা জানি না। তাহলে কি মানে তলে তলে কারোর সাথে কি মেকানিজম হয়ে গেছে যে যারা অপরাধ করছে তাদের আপনি বিচারের সম্মুখীন করার চেষ্টা করছেন না, আর যারা কাউকে পিক আপও করে নাই, কাউকে রিলিজ করারও এখতিয়ার ছিল না, তাদেরকে আপনি ভিতরে ঢুকে রাখছেন? এটা তো ন্যায় বিচার হতে পারে না। তো সেই জন্য, এবং এইটা ধীরে চলছে, খুব ধীরে এটা চলছে, কবে এটা শেষ হবে তাও জানি না। সেই জন্য আমি বলি যে এখন নতুন গণতান্ত্রিক সরকার আসছে, এই ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে যারা সত্যিকার অপরাধ করছে এই আকবরকে ধরে নিয়ে আসতে হবে, অন্যান্য যারা অপরাধী পালাইয়া নিয়েছে তাদেরকে ধরে আসতে হবে, তারেক সিদ্দিকীকে ধরে আনার বিচারের সম্মুখীন করার সর্বোচ্চ চেষ্টা চালাইতে হবে। কই তার নামও তো এখন আসে না, কেউ তো কথাও বলে না, মানে ইতিমধ্যেই সব ভুলে গেছে। যার জন্য সত্যিকারে যারা অফেন্স করেছে তাদের বিচার করতে হবে। ওই তারেক সিদ্দিকীর ওয়াইফের একটা পিএস ছিল, আমার নামটা এই 2টা পিএস ছিল, তার সাথে আপনার 15 বছর এই জমি টমি দখল করতো তারেক সিদ্দিকীর ওয়াইফের নির্দেশে, বিভিন্ন জায়গায় জমি দখল করে দেয়, সেইটা জেলে আছে। তো ওই একটাকে ধরলে তো হবে না। সেনাবাহিনীর ইন জেনারেল আপনার এক্সপেকটেশন হলো যারা অন্যায় করছে তাদের শাস্তি দিতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। না হলে যারা ভালো থাকে, যারা সততা নিয়ে চাকরি করে, যারা প্রফেশনালিজম মেনটেন করে, ইনডাইরেক্টলি তাদের তখন শাস্তি দেওয়া হয়। সেই জন্য যারা অপরাধ করে তাদেরকে শাস্তি দিলে সেনাবাহিনীর মরাল আপ হয়, সেনাবাহিনীর যারা সৎ অফিসার, যারা প্রফেশনাল, তারা খুশি হয়, তখন তারা আরো বেশি ডেডিকেটেড হয়।
আর অপরদিকে আপনি যারা অন্যায় করছে তাদেরকে যদি ছেড়ে দেন আর নিরপরাধ অফিসারদেরকে যদি শাস্তি দেন, তাহলে আবার মরাল ডাউন হবে, প্রফেশনাল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে। এইটা পলিসি ম্যাটার হিসেবে সরকারকে বিবেচনায় আনতে হবে। ধন্যবাদ।